শুভ সন্ধ্যা সবাইকে। অপটিমিস্ট ব্রাদার্সে আমরা আরেকটা পর্ব নিয়ে আপনাদের কাছে আসলাম। আমি সাত্বিক রয়। আমরা অপটিমিস্ট ব্রাদার্স চালাচ্ছি 3 মাস হয়ে গেল। আপনাদের অনেক রিয়াকশনস আমরা পেয়েছি, খুব ভালো লাগে আমাদের। তো আজকে আমরা চলে যাই এক বিশেষ অতিথির কাছে। অতিথি নিজেই বলবেন নিজের পরিচয়। উনি হলেন বাসুপিদি। বলুন বাসুপিদি, আপনি কেমন লাগছে আপনার এখানে এসে? ভীষণ ভালো লাগছে। সবসময় ভালো লাগে ইন্টারভিউ দিতে, নিজের কথা বলতে, বাবার কথা বলতে। তাই জন্য তোমরা যে সুযোগটা দিয়েছো আমি খুব খুশি। তাই তো ভিউয়ার স্যার বলে দিই, ভানু বন্দ্যোপাধ্যায় এক কিংবদন্তি নাম বাংলা চলচ্চিত্রে। বাসুবিদি তারই কন্যা। তো বাসুবিদি, প্রথম প্রশ্নে আমরা চলে যাই। হ্যাঁ, আচ্ছা, প্রথমে জানতে চাই কেমন ছিলেন ভানু বন্দ্যোপাধ্যায় বাবা হিসেবে? সবাই তো আমরা অভিনেতা হিসেবে চিনি, বাবা হিসেবে এই প্রশ্নটার সম্মুখীন আমি কয়েক হাজার বার হয়েছি। অবশ্য নিজেকে যখন দর্শকের জায়গায় বসাই তখন জানি যে এই প্রশ্নটা খুব স্বাভাবিক, কিন্তু বাবা তো আমার বাবা, বাড়িতে তো ভানু বন্দ্যোপাধ্যায় নয়। তাই জন্য আমার বাবা ছিলেন অসম্ভব সাধারণ মধ্যবিত্ত পরিবারের একজন বাবা। আচ্ছা, আপনার কিছু স্মৃতি মনে পড়ে বাবার সঙ্গে ভালো কাটানো কিছু স্মৃতি, যেগুলো কিনা মানে সবগুলোই তো ভালো, কারণ আমি বাবার ভীষণ আদরের ছিলাম। আমরা 3 ভাই বোন, আমি একটু বেশি বাবার কাছাকাছি ছিলাম বোধহয়। তো আমি ভীষণ এনজয় করতাম বাবার সঙ্গে স্টুডিও যাওয়া, বাবা যে নাটক করতেন, মঞ্চে যাওয়া শনি রোববার, এগুলো মানে বাড়িতেও মজা করতেন খুব। মজা করতেন কথাটা ভুল, গল্প করতেন। কথাগুলোর মধ্যে উনি যে আমরা সিনেমার পরিবেশের মধ্যে মোটামুটি বড় হয়েছি, মানে মানে কি কি হচ্ছে ইন্ডাস্ট্রিতে সেসব গল্প নয়, বাবা যে অভিজ্ঞতাগুলো পুরোনো দিনের সিনেমা, বাবা যেগুলো দেখেছেন ছোটবেলায়, বা বাবা ছিলেন শিশির ভাদুরীর ভীষণ ভক্ত, উনি অনুপ্রেরণা, তার কথা, পুরোনো দিনের অভিনেতা অভিনেত্রীরা কিভাবে অভিনয় করতেন, এইসব গল্প আমাদের সারাক্ষণই হতো। কিন্তু তখনকার যুগে ইন্ডাস্ট্রিতে কি চলছে এইসব আলোচনা হতো না। উত্তম কুমার, জহর রায়, ছবি বিশ্বাস, এদের তো আপনাদের তো সবসময় আসা যাওয়া ছিল। এরা তো ওই যে বাবা বলতেন যেটা, আমাদের তো এক্সটেন্ডেড পরিবার, তো সুতরাং আমার কাছে তো এরা জহর কাকা, ছবি জেঠু, কেউ পিসি, সুতরাং তারা তো জহর রায় ছবি বিশ্বাস নয়, কারণ আমি তো জন্ম থেকে দেখছি। তো সুতরাং আমি তাদের ওইভাবেই চিনি। তাদের কাছে আমার কাছে তাদের ওই মানে সিনেমায় যে ইয়েটা, সেই ব্যাপারটা নেই। আচ্ছা, তাদের সঙ্গে কাটানো কিছু মুহূর্ত। ছবি জেঠু তো ভীষণ আসতেন, বাবাও ভীষণ যেতেন। ছবি জেঠু অসম্ভব আমায় ভালোবাসতেন। মানে এই নিয়ে একটা খুব মজার গল্প আছে, যেটা হলো একদম যখন আমার 2.5 বছর বয়স, তখন আমি 2টো ছবিতে অভিনয় করি। তো তার মধ্যে একটা ছিল সুচিত্রা সেনের ভাইয়ের চরিত্র। আমি খুব ভাগ্যবতী, তখন বুঝিনি সুচিত্রা সেনকে। তো তখন একটা ফ্লোরে যখন শুটিং চলছে, তখন ছবি জেঠু আমাকে কোলে নিয়ে অন্য ফ্লোরে এসছেন, বিকাশ রায় একটা ছবি পরিচালনা করছে। তো বললেন যে এই আমাকে তোর এই সিনেমাটা একটা রোল দিত। তো বিকাশ জেঠু বলেছেন যে তোমার তো কোনো চরিত্র নেই এখানে। তো বললেন যে না না, ওই চরিত্রটা দে, কারোর একটা নাম করে। আমি বলছেন না, ওটা হয়ে গেছে অনেকদিন শুটিং, কি করে দেবো? তো যখন কারোরটাই পাচ্ছে না, বললেন তাহলে ভানুর চরিত্রটা দে। তো বলছে ভানুর চরিত্রটা তুমি করবে কি করে, ভানুর তো বাঙাল কথা, তাহলে ওটাকে ঘটি করে দে। তখন বিকাশ একটু বলেছেন দেখো একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, তোমার যদি ভুটির সঙ্গে এত, আমার ডাকতাম ভুটি, আচ্ছা, তোমার যদি ভুটির সঙ্গে এত ভালোবাসা, তুমি বাড়িতে গিয়ে ভালোবাসা দেখাও, এখানে মাসিমা মালপোয়া খামো, মানে যে ভানু বন্দ্যোপাধ্যায়ের যে মানে ফেমাস একটা লাইন। আমি তো দেখেছি মুভিটা, বেশ ভালো লেগে, 74, খুব ভালো লেগেছিল তখন। এসব মুভি আর এখন বের হয় না। মানে আপনার কি বক্তব্য, মানে আজকাল যে বাংলা সিনেমার কি মানে অবস্থাটা কি আছে, অবস্থানটা কি? না, এটা সবাই বলে বটে, কিন্তু আমি কিন্তু বলবো একদম খুব খারাপ না। কয়েকটা ছবি তো বেশ ভালো হয়, কিছু কিছু ছবি। ওটিটিটা যদি ধরেন তাহলে ওদিকটা এখন ভালো হচ্ছে। নরমাল কি প্যারালাল মুভি যে আজকালকার যে মুভিগুলো যে চলছে সেগুলো কি? কয়েকজন পরিচালকের ছবি তো ভাই আমার খুব ভালো লাগে। আচ্ছা, অস্বীকার করতে পারবো না যে খুব খারাপ দেখতে পাচ্ছেন, মানে ঠিক আছে
চলবে। এইরকম ভাবে যদি চলে তাহলে চলবে, তবে বাজারে শুনি নাকি খুব খারাপ অবস্থা। আমি আমার তার সঙ্গে তো যুক্ত নয়, কারণ এখন তো আর আমি সিনেমার সঙ্গে প্রত্যক্ষভাবে যুক্ত নয়, তাই অতটা খবর রাখি না কটা ছবি হচ্ছে বছরে বা কি হচ্ছে সেগুলো জানি না। এখন কি কাজ করছেন? হ্যাঁ, ওটা একটা খুব মজার হলো, সেটা হলো 50 বছর আগে আমি তখন সিনেমা পরিচালিত অতিথি ছবিতে অভিনয় করেছিলাম। 50 বছর পরে প্রমিতা, একজন মহিলা পরিচালিকা, ও তার আগেও কয়েকটা ছবি করেছে শর্ট ফিল্ম, সেগুলো পুরস্কৃতও হয়েছে। ও হঠাৎই একদিন আমাকে বলে যে বাসুবিদি, আমি যে ছবিটি পরিচালনা করছি তাতে একটা ছোট চরিত্র আছে, করবে তুমি? তো আমি হ্যাঁ বলি। আর সেটার অভিজ্ঞতা শুটিং এর খুব ভালো, কারণ আমি গেলাম, রেডি হলাম, ডায়লগ বললাম, 15 মিনিট ব্যাকআপ। খুব ছোট, আমার চরিত্রটা খুব ছোট, কিন্তু এটি বিদেশে বহু সমাদৃত হয়েছে এবং বেশ 2-3টে পুরস্কারও পেয়েছে। তো ইনফ্যাক্ট কালকে ওটার ট্রেলার লঞ্চ রয়েছে আর কি। তো আশা করি এখানকার ভিউয়ারদেরকে সবাইকে বললাম যে আপনারা ট্রেলারটা দেখবেন আর মুভিটাও দেখবেন, সেই আশা করি সকলে দেখে ভালো লাগবে। নিশ্চয়ই ভালো লাগবে। আপনি কাজ করবেন, ভালো লাগবেন না? না, আমি তো ওখানে মুখ্য চরিত্রে নয়, তবুও মানে ছবিটা একটা বেশ নতুনত্ব আছে, বিষয়বস্তুতে একটু নতুনত্ব আছে। আপনি কি এখন, আপনার তো যথেষ্ট বয়স হয়েছে, সেটা বোঝাই যাচ্ছে যে আপনি অনেকটা বয়স হয়েছে, এখন কি আপনি কিছুর সঙ্গে যুক্ত আছেন বা কিছু, মানে সিনেমা বাদ দিয়ে যদি কিছু বলেন, চলচ্চিত্র থেকে দূরে কিছু করছেন? আমি প্রথম জীবনে ছিলাম শিক্ষিকা, 23 বছর শিক্ষকতা করেছি। তার পরবর্তী জীবনে আমি স্পেশাল অ্যাডাল্টদের নিয়ে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সেরেব্রাল পলসিতে 10 বছর ভলান্টিয়ার হিসেবে কাজ করেছি। ওই অভিজ্ঞতাটা আমার সাংঘাতিক তৃপ্তিদায়ক এবং আনন্দদায়ক অভিজ্ঞতা। অটিস্টিক পেশেন্টদের সঙ্গে? সকলে অটিস্টিক নয়, ওখানে তো নানান রকম ইয়ে থাকে। আপনার মানে মানুষ যে নরমাল নয়, মানে এরা যে একটু ভিন্ন, এদের সঙ্গে কাটানো সময়গুলো কিরকম? অদ্ভুত সুন্দর, কারণ ওরা যে ভিন্ন, তার মধ্যে যে ওদের কত যে গুণ এবং কত যে ক্ষমতা, সেটা কিন্তু সম্বন্ধে আমারও কোনো ধারণা ছিল না যতদিন আমি ওদের সঙ্গে মিশিনি। কিন্তু যখন মিশেছি তখন দেখেছি এক একজনের এক এক দিকে কত ক্ষমতা। ও মাথায় পয়েন্টার দিয়ে আঁকছে সৌরভ গাঙ্গুলির ছবি। তারপরে একজন আছে, একটি মেয়ে, সে মুখস্থ বলে যায়, মানে মীরের প্রোগ্রামে গিয়ে, মিরাক্কেলে গিয়ে ও মীরের সমস্তটা মুখস্থ বলে গেল। মানে সুতরাং ডিফারেন্টলি, এই কথাটা খুব সত্যি, ডিফারেন্টলি। একদম। আমরা চলে যাই আরেকটা প্রশ্নে। যদি বলেন যে আপনি যদি বাবার উত্তরাধিকার হন বা যেভাবে আছেন, তাই দায়িত্বটা কি আপনার, মানে এই যে দায়িত্বটা যে? না, সেটাও খুব মজার হলো, কারণ কৌতুক ব্যাপারটা তো খুব কঠিন, খুবই কঠিন। তো আমার একদিন মনে হলো যে নায়ক নায়িকার ছেলে মেয়েরা নায়ক নায়িকা হয়, গায়ক গায়িকার ছেলে মেয়েরা গায়ক গায়িকা হয়, তাহলে আমি বা একটু চেষ্টা করি না কেন? তো আমি ছোট ছোট রিল বানাতে আরম্ভ করলাম, আর সকলের এই আশীর্বাদে এবং সকলের ভালোবাসায় বেশ ভালোই চলছে রিলগুলো। এবং আমরা কিছু রিলের লিংক দিয়ে দেবো আপনাদেরকে, দেখবেন ভিউয়ার্সরা। হ্যাঁ, খুব ভালো লাগবে আমার, সবাই দেখলে। নিশ্চয়ই 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 আমরা করবো। ভানু বন্দ্যোপাধ্যায়ের কিছু অজানা অভ্যাস, আমরা যেটা জানি না, সেরকম কি কিছু অভ্যাস যেটা কিনা আপনাকে মনে হয়েছে যে এটা হয়তো জানানো উচিত সবাইকে, যে জানে না মানুষ? কারণ উনি তো অনেকদিন আগেই ভানু বন্দ্যোপাধ্যায় সম্বন্ধে এখন অবশ্য বইয়ের মাধ্যমে বা সকলেই অনেকটাই জেনে গেছেন। তার অভ্যাস বলবো না, তার স্বভাব ছিল যেটা খুব উল্লেখযোগ্য, সেটা হলো পরোপকার করা। মানে কোনোদিন চিন্তা করেননি যে নিজে পকেটে কত নিয়ে ফিরছেন, কেউ চাইলে পকেট থেকে দিয়ে দিয়েছেন। এমনকি ওনার মৃত্যুর পর বহু কলাকুশলীকে আমাদের বাড়িতে এসে বলতে শুনেছি যে তোমাদের মতন আমরাও কিন্তু পিতৃহারা। কারণ ওই একটা জায়গায় জানতাম যে আমরা গিয়ে ফেরত আসবো না। তো এই গুণটা বাবার আমার অসম্ভব ভালো লাগে, কারণ আমি শ্রদ্ধা করি বিশেষ। ভালো মানুষ তো শুধু অভিনয় দিয়ে ভালো হয় না। আচ্ছা, আমরা আরেকটা প্রশ্ন আপনাকে করতে চাই, সেটা হচ্ছে গিয়ে ভানু বন্দ্যোপাধ্যায় উনি মারা গেছেন 1983 সালে।
অনেক বছর কেটে গেল তার মধ্যে দিয়ে। আপনাদের কি মনে হয় না যে বাবা হিসাবে বা উনি যে একটা এতটা গুণ সম্পন্ন যে এক ব্যক্তিত্ব, হয়তো নতুন যারা জেনারেশন আছে তারা হয়তো তার যে ব্যাপারগুলো সেটা মিস করছে? সেটাকে কি মনে হয় না যে আবার কিছু করে ভানু বন্দ্যোপাধ্যায়কে লাইমলাইটে আবার একটু আনা? না, সেটা মনে হয় না এই জন্য যে ওই লাইমলাইটে আনার জন্যই তো আমি রিল তৈরি করছি, আমার দাদা বই লিখছে, আর দেখো সবার সামনে আসছে, এটা তার প্রত্যক্ষ প্রমাণ হলে যে তুমি বসে আমার সামনে এত বছর পরে ওনার কথা জিজ্ঞেস করছো। এটাই তো সব থেকে বড় সবার সামনে আনা এবং পাওনা। একদমই। আমরা তো ছোট থেকে দেখেছি এগুলো, কিন্তু যারা নতুন জেনারেশন, যারা কিনা এখন দেব বা জিৎ এদের মুভি দেখছে, ঠিক আছে, তারা তো তাদের কনসেপ্টটাই আলাদা টুয়ার্ডস মুভি। তাদের জন্য আমার মনে হয় কৌতুক রস, যে শুধু মানে একটু হাসানোটা, ওটা তো হাসানো নয় না, এটা আলাদা, কৌতুকের ধারাটা আলাদা। বাবারা খুব সাটল ইয়েতে বলতেন সব কথা। এখন তো ঠিক ছেলেমেয়েরা সেভাবে কথা বলে না, যুগ পাল্টেছে, সুতরাং সবই পাল্টেছে। তাই জন্য আমিও যে রিলগুলো বানাই সেগুলো ওদের কাছে কতটা সমাদৃত হয় আমি জানি না, ওই প্রজন্মের কাছে, তবে 50+ কাছে বোধহয় আদৃত হয়। একদম আজকালকার ছেলেমেয়েরা বোধহয় ওই ধরনের কৌতুক আমার মনে হয় না খুব একটা করে। অবশ্য একদম না বলবো না, কারণ আমি কিছু কিছু জায়গায় যখন কৌতুক পরিবেশন করেছি তখন ওই বয়সের ছেলেমেয়েরাও ছিল এবং তারা যথেষ্ট আনন্দ পেয়েছে। মানে বুঝতেই পারছো যে বাবার জায়গায় আমি বলছি, তাতে আনন্দ পাচ্ছি, সেটা আমার জন্য কত বড় পাওনা। বাবার চোখে আপনি কেমন ছিলেন? ভীষণ আদুরে, অসম্ভব আদর, কখনো বকেননি কোনোদিন। একদিন মেরেছিলেন, একদিন মার খেয়েছিলাম, কিন্তু সেই মার খাওয়াটা যতটা লেগেছিল না, তার থেকে বেশি নাটকটা আমি ভীষণ বেশি করেছিলাম। মানে এমন চেঁচিয়েছিলাম, এমন কেঁদেছিলাম, মানে ডাক্তার চলো, মানে এত অভিমান হচ্ছিল যে বাবা মারছে, মানে এত ভালোবাসা। সুতরাং ভীষণই অসম্ভব আদরে এবং অসম্ভব ইয়েতে আমি পালিত হয়েছি সাতবেরিতে। বাবার বেস্ট মুভি আপনার কোনটা লাগে? আমার লাগে ৭৭.৫, এবং তারপরে বলবো নির্ধারিত শিল্পীর অনুপস্থিতিতে, যেটা বাবা, ওখানে আমি বাবার মেয়ে হিসেবে, আর ওখানে বাবা প্রমাণ করে দিয়েছেন যে উনি কত বড় অভিনেতা। মানে কৌতুক নয়, কিন্তু ওটা একেবারেই গম্ভীর সিরিয়াস রোল ছিল, যেটা বাবার চিরকাল দুঃখ ছিল যে বাবা পাননি ওরকম রোল। আপনার মনে হয় না যে আজকালকার যে অভিনয়গুলো হচ্ছে বা অভিনেতা যারা আছে, থিয়েটার করাটা খুব দরকার অভিনয় শিখতে গেলে? কি মনে হয় যে চলে আসলাম তা, কিন্তু আমি বলবো না, মঞ্চের অভিনয়টা একদমই আলাদা। মঞ্চে করলে কনফিডেন্সটা, আত্মবিশ্বাসটা অনেক বেশি আসে, এবং অনেকেই বলে থাকে যে মঞ্চ থেকে না এলে অভিনয় করা যায় না, কিন্তু আমার সেরকম মনে হয় না। আমার মনে হয় যে সিনেমায় এসেও অভিনয় করেও চরিত্রের মধ্যে ঢুকে দেওয়া সম্ভব হয় বোধহয়, খুব অসম্ভব আমার মনে হয় না। জহর রায়, ভানু বন্দ্যোপাধ্যায়, কেমিস্ট্রিটা কেমন ছিল? অসম্ভব ভালো। বাইরে অসম্ভব, মানে সিলভার স্ক্রিনও যেটা ছিল, বাইরে কেমন ছিল? সিলভার স্ক্রিনের থেকে বেশি ছিল, একেবারেই নিজেদের বাড়ির লোক, একদমই আপন কাকা, এবং দাবি দাওয়া, কথাবার্তা, মতামত সমস্ত নেওয়া হতো। আমার বিয়েতে উনি মেনু ঠিক করে দিয়েছিলেন। আচ্ছা, একটা কথা খুব জানার ইচ্ছে আছে আমার, ভিউয়ার্সরাও জানার দরকার যে এটা সত্যি কি মিথ্যে। শুনেছি ভানু বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সমী বিশ্বাসের যে সম্পর্কটা, যে কেমিস্ট্রিটা, সমী বিশ্বাস নাকি একবার জাগুলিতে ড্রাইভিং করে যাচ্ছিলেন, ভানু বন্দ্যোপাধ্যায়েরও সেদিন যাওয়ার কথা ছিল, কিন্তু লাস্ট মোমেন্টে যেতে পারেননি। সেদিনই সমী বিশ্বাসের অ্যাক্সিডেন্ট হয় গাড়িতে। এটা কতটা সত্যি, বা এটা কি সত্যি? একদমই সত্যি, পুরোপুরি সত্যি, এবং বাবার সেটা ভীষণ আক্ষেপ ছিল, এবং বাবা প্রথম মুখ দিয়ে বেরিয়েছিল, ইস আমি কেন গেলাম না। মানে এতটাই ইয়ে ছিল যে আমিও তো সঙ্গেই তো থাকার কথা ছিল, কিন্তু কোনো কারণে যেতে পারেননি, এবং শুটিং এর মাঝখানে খবরটা পেয়েছিলেন যে ছবি জেঠুয়ার নেই, আর সেটা বাবার পক্ষে অত্যন্ত মর্মান্তিক। এতদিন ধরে বাবার মেন্টর ফিলোসফার গাইড ছিলেন ছবি জেঠু। তো
আজকের শেষ প্রশ্ন আমাদেরকে, আপনি বলুন ভিউয়ারদেরকে আপনার যেটা মনে হয় বলা উচিত আপনার ভানু বন্দ্যোপাধ্যায়কে নিয়ে, উত্তম কুমারকে নিয়ে, বা যাদের যাদের সঙ্গে ভানু বন্দ্যোপাধ্যায় কাজ করেছেন তাদের ব্যাপারে যদি একটু বলে সংক্ষেপে যদি বলেন খুব ভালো হয়। না, তাদের ব্যাপারে বলার মতন মানে ওই তো প্রথমেই বললাম যে আমাদের সবাই তো বৃহত্তর পরিবার। তো আমার মতে যে অনেক স্বর্ণযুগের তারকাদের নিয়ে বিশেষ আলোচনা বা বিশেষ কিছু হয় না। তো আমার মতে সেগুলো করা দরকার, সেগুলো যেই করুক, সরকারি করুক বা প্রাইভেট কেউ করুক। হ্যাঁ, যেমন আমি কিন্তু 4 জনকে সাক্ষাৎকার নিয়েছি যারা বাবার সহকর্মী ছিলেন এবং যারা 2 জন বাবাকে ব্যক্তিগতভাবে চিনতেন। শিল্পী হয়তো ছিলেন না, কিন্তু ব্যক্তিগতভাবে চিনতেন। তো আমার মনে হয় এইগুলো থেকে অনেক কিছু কথা বেরিয়ে আসে যেগুলো দর্শকদের জানা নেই স্বাভাবিকভাবেই। বাবার একটা ফেমাস ডায়লগ দিয়ে শেষ করব। বাবার একটা ফেমাস ডায়লগ, বাবার ফেমাস ডায়লগ তো মাসি মামাল পাকাবো। আর আরেকটা বলেছিল তো আমরা জানি, আপনার যেটা ভালো লেগেছে বাবার। আমার একটা ছোট্ট বলতে পারি, যেটা হলো যে একজন ফুটবল প্লেয়ার ছিলেন সালে বলে। তো তিনি একদিন এসে বললেন যে এই ভানু, তুমি যেমন লিখবে, তোমার নামটাও সেরকম ছোট, ভানু ব্যানার্জি। আমার নাম কি জানো? আকবর, ফিরাদ, আরো লম্বা লম্বা কিছু ছিল দিয়ে সালে। তো বাবা বললেন, ও মা, ওটা তো আমার ডাক নাম, আমার আসল নাম তো হইলো অয় অজগর আসছে তোরে আয় আবটি খাবো পেরে ইঁদুর ছালা ভয় আমার এই গল বাকি পাচ্ছে ধরে। বলে থামো থামো, আর বলো না। বলে না, কইছি যখন তখন সবটা কমু। নিশি মশাই বসের পূজায় লিখার যেন ডিগবাজি খায় ভানু ব্যানার্জি। আপনার সঙ্গে কথা বলে খুব ভালো লাগলো। আমার খুব ভালো লাগলো। ভালো থাকবেন।